শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ভূতেদের নিয়ে গান গাইছে রে, শুনতে পাচ্ছিস? আস্তে উপু আস্তে, তেনাদের কথা এত চেঁচিয়ে কেউ বলে নাকি? শুনতে পেলে কি হবে জানিস? হ্যাঁ, কি হবে গো টুনি দিদি? চুপ চুপ, সে কথা মুখে বলতে নেই, সন্ধে হয়ে আসছে না। আজ তো চড়ক, শ্মশান জাগানো হবে যে, তাই এইসব গান গাইছে। শ্মশান জাগানোর মানেটা জানিস তো টুনু? তা জানি না নীলু, খুব জানি। একজন লোক মরার মতো পড়ে থাকবে, সবাই মিলে তাকে ছাতিম তলায় শ্মশানে বেঁধে নিয়ে যাবে, তারপর মরার মাথার খুলি হাতে নিয়ে কি সব মন্ত্র পড়বে, সে লোকটা তখন আবার বেঁচে উঠবে। মন্ত্রটা আমি জানি, শুনবি? শুনবো। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বানবর্ষা শিবের সঙ্গে চলে। সত্য যুগের মরা আর আউল যুগের মাটি, শিব শিব বল রে ভাই, ঢাকে দেও কাঠি। সত্যিকারের মরার মাথা না কি রে দিদি? না তো কি, মিথ্যেকারের। সেসব অনেক রাতে দেখা যায়, বুঝলি? ও দুকা দিদি, বাড়িতে চলো ভাই, আজ রাতটা একেবারে ভালো নয়। যাও অপু, তুইও চলে যা, এখানে আর থাকিস না। না, তোমরা যাও, আমি চড়কতলার মাঠে যাব। কি বলছিস রে অপু, তুই যাবি না? আচ্ছা, থাক পড়ে, তেনারা এলে টের পাবি তখন। চল রে টুনু, আমরা বাড়ি যাই। চল চলো দুর্গা দিদি, আজকে সন্ধ্যেটা খুব খারাপ, তাড়াতাড়ি পাঁচালি চলো। হ্যাঁ চল। থাক তাহলে, আমরা চললাম। ও কিসের গন্ধ আসছে হঠাৎ করে? এত হাওয়াই বা কোত্থেকে এলো? আমার খুব ভয় করছে। দিদিও চলে গেল, কি হবে এবার? দিদি, এই দিদি, আমার খুব ভয় করছে রে। এই দিদি, কোথায় গেলি? ওই দিদি। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু। আজ শুনবেন দ্বিতীয় ও শেষ পর্ব। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি ছুটছেন এখন। তার আর নিঃশ্বাস ফেলার সময় নেই। আসলে দেখতে দেখতে চড়ক এসে পড়েছে, আর এই গ্রামে চড়ক মানে সে এক বিশাল হই হই রই রই ব্যাপার। চাঁদা তুলে চড়ক পুজো হবে, যাত্রা হবে, ভিন গাঁ থেকে সন্ন্যাসীর দল আসবে, গোটা গ্রাম জুড়ে মেলা বসবে, কারোতেই মাত্র অবসর নেই। নিশ্চিন্দিপুরের মানুষজনকে দোল দুর্গোৎসবের থেকে এই চড়কের মেলা অনেক বেশি টানে। আর চড়ক এলেই গ্রামের বৈদ্যনাথ মশাইয়ের উৎসাহ দেখে কে। মূলত তাঁর উদ্যোগেই এবছর নীলমণি হাজরার দল আসছে। এ তল্লাটে নীলমণি হাজরার মতো যাত্রার অধিকারই আর নেই। লোকে বলে তার দলে নাকি স্বয়ং মা সরস্বতী ভর করেছেন। নীলমণির নামে 7টা গাঁয়ের লোক ছুটে আসে। এবার সেই নীলমণিকে নিশ্চিন্দিপুরে নিয়ে আসছেন বৈদ্যনাথ মশাই। তার একটু গর্বও আছে বই কি, কম কাঠখড় তো আর পোড়াতে হয়নি তাকে। আজ সকাল থেকে বৈদ্যনাথ মজুমদারের একটুও সময় নেই। শেষ লপ্তে যে কটা ঘরে চাঁদা তোলা বাকি, এবার সেখানে তাগাদা করতে ছুটছেন তিনি। হরিহর, হরিহর বলে চাঁদাটা আজ দেবে? হ্যাঁ, এই যে খুঁড়ো, আপনার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু একটা কাজ ঠিক করেননি খুঁড়ো। আমি আবার কোন কাজটা ভুল করলাম হরিহর? হ্যাঁ, কি হয়েছে? আপনি কি বলে একেবারে 1 টাকা চাঁদা ধরে ফেললেন খুঁড়ো? আমার অবস্থাটা আপনি জানেন না। আমি কি 1 টাকা দিতে পারার মতো বড় লোক? হ্যাঁ, জানি জানি হরিহর, সবই জানি, কিন্তু এবার যে 1 টাকার কমে কোনো মতে হবে না বাবা। নীলমণি হাজরার যাত্রার দল আসছে, শুনেছ তো? কোনোদিনও এ গায়ের পথ মারায়নি তারা।
এলেই বুঝবে কেমন দল আনছি এবার। তা সেই দলের জন্য একটু তো চাঁদা দিতে হবে বাবা। এ আর বলি, আপনি বয়স্ক মানুষ, আপনি যখন বলছেন, এই যে খুঁড়ো আমার চাঁদাটা। বাবা বেশ বেশ, আসি তাহলে, অনেক কাজ বাকি আছে তো। বৌমা আর ছেলেপুলেকে নিয়ে কিন্তু যাত্রাটা দেখতে খুব এসো, ঠেকায় না পড়লে ঠিক আছে? হরিহর রায়ের ঘরে কেউ ভিক্ষে করতেও কখনো আসে না। গাজনের সন্ন্যাসীরা অন্যের ঘরে ভিক্ষে গিয়ে টাকা, সিধে, পুরনো কাপড় এসব পায়, কিন্তু হরিহরের ঘরে একটু চাল ছাড়া তাদেরও আর কিছু জোটে না। তাই পারতপক্ষে এ ঘরের চৌকাঠে এসে দাঁড়ায় না তারা। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের আগের রাত্রে নীল পুজো হয়। নীল পুজোর বিকেলে সন্ন্যাসীরা খেজুর গাছে কাঁটা ভাঙে। দুর্গা আর অপুর এখন এক মুহূর্ত সময় নেই। মুখুজ্জে বাড়ির টুনু, রানু, নীলুদের সঙ্গে চড়কতলার মাঠে দাঁড়িয়ে আছে তারা। মুখুজ্জে বাড়ির ছেলে মেয়েদের কিন্তু দুর্গার মতো যেখানে সেখানে যাওয়ার কোনো স্বাধীনতা নেই, তাদের পায়ে বেড়ি। বহু কষ্টে অনেক বলি কয়ে চড়কের মাঠ অবধি আসার অনুমতি পেয়েছে তারা। কিন্তু এখানে আসার পরই টুনুর মনে পড়ল আজকের রাতটা যে ভয়ানক খারাপ। জেঠিমা কতবার পই পই করে তাদের বেরোতে বারণ করেছিলেন। আজ যে তেনাদের স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে ঘুরতে আসার দিন, সর্বনাশ হয়ে যাবে যদি সন্ধে হয়ে যায়। দুর্গার মুখ থেকে শ্মশান জাগানোর মন্ত্র শুনে কাঁদো কাঁদো হয়ে বাড়ির পথে ছুটল টুনু। অমন যে দুর্দান্ত দুর্গা, সে পর্যন্ত চড়কতলায় থাকার ভরসা পেল না। শুধু অপুর যে কি হলো কে জানে, বেশ ভারী কি চালে সবাইকে ফিরিয়ে দিল সে। কিন্তু ঝামেলাটা হলো তারপরে। হঠাৎ কালো করে মেঘ করে এলো, শোঁ শোঁ করে হাওয়া দিতে শুরু করলো, আর চড়কতলার মাঠে তখন অপু একলা শ্মশান জাগানোর গান শুনছে। আর ঠিক সেই সময়েই আচমকা ঝড় শুরু হয়ে গেল। এবার কি হবে? ও চড়ক ঠাকুর, দিদি বলে তুমি নাকি খুব জাগ্রত, তেনারা যেন না আসেন, তুমি দেখো ঠাকুর। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া। দিদি, দিদি আমাকে এখান থেকে নিয়ে যা, দিদি আমাকে নিয়ে যা। এই ওখানে কে রে? গাছের আড়ালে কে কাঁদছে? এই এই তুই কে রে? এই সামনে আয়, সামনে আয় তো। ও ঠাকুমা, ঠাকুমা আমি গো, আমি অপু। ও তুই হরিহরের ছেলে? তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন রে? হ্যাঁ, তোর দিদিটা কই? সকলে বাড়ি চলে গেছে ঠাকুমা, একা আমি এখানে আছি গো। ও ঠাকুমা আমাকে একটু পৌঁছে দেবে গো, ও ঠাকুমা একটু পৌঁছে দাও না গো। ওহো, কি মুশকিলে ফেললো ছোড়াটা। আমার হাতে যে পুজোর থালা। ওরে ওরে ও খোকা, আমি আগে পুজোটা দিয়ে আসি বাবা, তারপর তোকে নিয়ে যাব। আমিও তোমার সঙ্গে যাবো ঠাকুমা। এখানে কিসের যেন গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোবে না? হ্যাঁ, শিবের দলবল সব বেরিয়েছেন যে। সন্ধেবেলা তেনাদের নাম করতে নেই, বুঝেছিস? তেনাদের নাম করতে নেই। সেই সেই তেনাদের গায়ের গন্ধে চারদিকটা একেবারে মো মো করছে রে। হ্যাঁ, তেনাদের ভয়ে ন্যাড়ার ঠাকুমার গা ঘেঁষে চলতে লাগলো অপু। চড়কতলায় পুজো চড়িয়ে হরিহরের দাওয়ায় অপুকে তুলে দিয়ে এলো ন্যাড়ার ঠাকুমা। যা যা ঢুকে অপু বাড়ি গেলেও মন কিন্তু তার সেই যাত্রার দিকেই পড়ে রইল। নীলমণি হাজরার যাত্রা বলে কথা, কিন্তু সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, দল আর আসে না। অপেক্ষা করে করে অপুর মতো বাকি ছেলেরাও যখন নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, তখন শোনা গেল আজ বিকেলে নাকি যাত্রার দল এসে পড়বে। আর সত্যি সত্যি হলেও তাই।
বিকেল ঢলতে না ঢলতে সাজের বাক্স বোঝাই 5-5খানা গরুর গাড়ি লাইন দিয়ে গ্রামের মেঠো পথে চলতে লাগলো। আর তার পিছন পিছন টেরিকাটা পাঞ্জাবি পরা আতর দেওয়া ছেলের দল। সবাইকে যেন একেবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে। অপু আর পুটু একেবারে রাস্তার মাঝখানে এসে হাঁ করে সেই দলটার দিকে দেখতে লাগলো। একে একে সবাই যখন চলে গেল তখন দৌড়ে বাড়ি ফিরে গেল অপু। মনে তার টকবক করে উত্তেজনা ফুটছে। দাওয়ায় পা দিয়েই দেখলো তার বাবা সেখানে বসে কি সব লিখছে আর এক মনে গুনগুন করে চলেছে। ভাবলো তাহলে বাবাও নিশ্চয়ই ওই যাত্রার দল নিয়ে তারই মতো উত্তেজিত। কাজেই বাবাকে যাত্রার দলের আসার খবরটা দিল সে। জানো বাবা, জানো একেবারে 5 গাড়ির সাজ এসেছে গো। কিসের সাজ রে খোকা? কিসের? ওই যে যাত্রা দলের সাজ। এরকম দল আমি আগে কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে খন, এখন মুখ হাত ধুয়ে পড়তে বসো দেখি। আচ্ছা। এদিকে হরিহর তখন শিষ্যের বাড়িতে দেবে বলে কবচ লিখছিল। আজকাল প্রায় সে বাড়িতে থাকে না, বাইরে বাইরে ঘুরতে হয় তাকে। যে কটা দিন বাড়িতে থাকে ছেলেটাকে কাজ ছাড়া করতে চায় না হরিহর, তাই নিজের কাছে টেনে নিয়ে অপুকে পড়াতে বসায় সে। রোজ সকালে বাবার সামনে পড়ার বই খুলে বসতে হয় অপুকে। পরদিন সকালেও শুভঙ্করী আঁখ কষতে কষতে যাত্রার কথা মনে হতেই অপুর চোখ ছলছল করতে লাগলো। আমি বারোয়ারি দলে যাবো বাবা। অপু, চোখ গলে যাচ্ছে। আর আমি বুঝি এখানে বসে বসে পড়বো? এক্ষুনি যদি যাত্রা শুরু হয়ে যায়। আমি যাই না বাবা, একটু যাই না। ও বাবা, যাই না। এখন মন দিয়ে পড়ো বাবা। যাত্রা আরম্ভ হলে ঢোলের শব্দ তো শুনতে পাওয়া যাবে, তখন না হয় যেও। আচ্ছা। মাস মহিনা যার যত, দিন তার পরে কত। মাস মহিনা যায় যত, দিন তার পরে কত। দুধটা খেয়ে যা না বাবা। যাচ্ছি মা। এই তো, এসো, লোক কি ছেলে। নাও তো বাবা, দেখি এক চুমুকে খেয়ে নাও তো এখন। দেখো না মা, বাবা আমাকে কিছুতেই যাত্রা দেখতে যেতে দিচ্ছে না। তাই? সবাই সেখানে গেছে। তুমি তুমি একবার বাবাকে বলো না মা, বাবা যদি শোনে। না, তাই তো। এই যে দেখছি ভারী অন্যায় হয়েছে তোমার সাথে। না বাবা, কেঁদো না বাবা। দাঁড়া, আমি গিয়ে বলছি বাবাকে। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা। বলি আগো, বছরকার দিনে সকলে যাচ্ছে যাত্রা দেখতে, আর তোমার ছেলে কি একবেলা পড়ে একেবারে তক্ক লঙ্কার হবে নাকি গো? হ্যাঁ, দাও না, ছেলেটাকে যেতে দাও না। যাবে? আচ্ছা যাক। দেখো অপু, এই দুষ্টুমি করো না জানো, কেমন? না বাবা, কিচ্ছু করবো না। দিদি, এই দিদি। বাবার কাছে ছুটি পেয়েই এক লাফে উঠোন ছেড়ে বাগানের দিকে ছুটলো অপু। এত বড় খবরটা দিদিকে না জানিয়ে কি করে যায় সে? আর দুর্গা দিদি তো সেই বাগানেই ছিল। ভাইয়ের যাত্রা দেখতে যাওয়ার খবর শুনে তার মনটাও নেচে উঠল। ভাই যদি তার জন্য মায়ের অনুমতিটা নিয়ে আসতে পারে তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু না, অপুর কাতর মুখ দেখেও কিছুতেই মেয়েকে ছাড়তে রাজি হলো না সর্বজয়া। পাড়ার বউরা যখন যাবে তখন মায়ের সঙ্গে যাত্রা দেখতে যাবে দুর্গা। মায়ের এই হুকুমে দুর্গার মনটা একটু খারাপ হলেও ভাইকে বুঝতে দিল না সে। চোখ মুছে এক গাল হাসি নিয়ে বলল, হাতটা পাততো অপু। কেন রে দিদি? এই নে ভাই, এটা নিয়ে যা। পয়সা তুই কোথা থেকে পেলি রে দিদি? আমার ছিল, চড়কতলায় যাব বলে বাবার কাছে 2 আনা চেয়ে রেখেছি। এটা তুই নিয়ে যা, 2 পয়সার মুরগি কিনে খাস ভাই। আচ্ছা। নইলে যদি লিচু বসে তাহলে লিচু খাস, কেমন? ঠিক আছে। সেই যে সেবার খেতে চেয়েছিলি না, তখন তো দিতে পারিনি রে, এখন দিলাম। দেখিস অপু, হারাস না জানো। না দিদি, হারাবো না। তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। পাগলে। দুর্গা, ওরে ও দুর্গা। আসছি মা। দুর্গা, কোথায় গেলি মা? হ্যাঁ মা, ডাকছো? এই যে, এ দুর্গা, একটা কাজ কর তো মা। রানুদের বাগান থেকে কটাই গন্ধবেদালির পাতা তুলে আনতো দেখি। আচ্ছা আচ্ছা। আরে অপুর পেটটা একটু খারাপ করেছে, ও ছেলেটাকে নয়
ও বেলা ওই ঝুলি রেঁধে দেবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি মা। মায়ের কথায় রানুদের বাগানের দিকে ছুটল দুর্গা। সেখানে যে দিকটায় আগাছা, সেই দিকেই ওই গন্ধ ভেদালির পাতা থাকতে পারে দুর্গা জানে। আর আগাছা বলে আগাছা, সেগুলো প্রায় মানুষের মাথা ছুঁয়ে ফেলে। কিন্তু দুর্গার কিছুতেই পরোয়া নেই। আপন মনে সেই আগাছার জঙ্গল ঘাঁটতে ঘাঁটতে গুনগুন করতে লাগলো সে। ওদিকে যাত্রার মাঠে আর তিল ধারণের জায়গা নেই। মেয়েরা সব চিকের ওধারে, আর গোটা মাঠ জুড়ে নানা বয়সের মানুষ, বাচ্চা বুড়ো সব পায়। আজ বোধ হয় গ্রামের কোনো ঘরে আর কেউ বাকি নেই, সবাই মাঠে চলে এসেছে। কনসার্ট বাজার পরেই ড্রপসিন উঠে যাত্রা শুরু হয়ে গেল। অপুর আর কোনো দিকে মন নেই। চোখের সামনে বিশ্ব সংসার সব শূন্য হয়ে গেল। কি সব চেহারা, তাদের সাজ, এমন সাজ কখনো দেখেনি তো অপু। ওদিকে মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে রাজ্য হারিয়ে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে মনের দুঃখে বনে চলে যাচ্ছে রাজা। আর রাজ সেনাপতি এমন কাঁপতে থাকে যে সে কাঁপুনি মৃগী রকিকেও হার মানায়। অপুর মন কিন্তু এসব কিছুই দেখছে না। রাজার দুঃখে, রাজপুত্র আর রাজকন্যার দুঃখে সে তখন আকুল হয়ে উঠেছে। বনের মধ্যে একে একে রাজা, রানী, এমনকি রাজকন্যা ইন্দুমতিও মারা গেল। রাজপুত্র অজয় তখন একা আকুল হয়ে কেঁদে চলেছে। রাজকুমারী ইন্দুমতি ঠিক যেন তার দুর্গা দিদির মতো। অমন নাক, অমন চোখ, অমন রং, বয়সও কাছাকাছি যায়। অপুর চোখে রাজকন্যা আর দিদি মিলে মিশে এক হয়ে যায়। তার চোখের জল আর বাঁধ মানে না, ফুলে ফুলে কাঁদতে থাকে সে। খোকা, এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছিস তো? ও খোকা, বাবা, বাবা দিদি কোথায়? চিকেন ওধারে আছে। এ কি কাঁদছিস কেন রে? আরে দিদি কোথায়? রাত হলো তো, বাড়ি যাবি? না, না। ও অপু, আমি বাড়ি যাব না বাবা, যাত্রা দেখবো। আচ্ছা বেশ বেশ, তাই দেখ। তোর কোথাও যাসনি জানো, বুঝছিস? নে বাবা নে, এই 4টে পয়সা রাখ দেখি, খিদে পেলে কিছু খাবি কেমন? ঠিক আছে বাবা। কলিঙ্গরাজ আর বিচিত্রকেতুর তলোয়ার খেলার কসরত হওয়ার পরে জুরির দল এবার গান ধরেছে। আর সেই সুযোগে যাত্রার লোকজন এধার ওধার ছড়িয়ে পড়েছে। সামনের পানের খুপড়িটার কাছে বেজায় ভিড় তখন। পায়ে পায়ে সেই দিকেই এগিয়ে গেল অপু। আর সেখানে গিয়ে তো সে একেবারে তাজ্জব। রাজ সেনাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারই সামনে সিগারেট ফুঁকছে, আর রাজকুমার অজয় 1 পয়সার পান খাওয়ানোর জন্য কাকুতি মিনতি শুরু করেছে। ও কিশোরীদা, 1 পয়সার পান খাওয়াও না গো। যা যা, এই যে সেদিন আমার সাবানখানা মেখে সাবার করলি, সেবেলা আমাকে ডেকেছিলি, তাহলে এখন কিসের জন্য এসছিস? এমন করো কেন ও কিশোরীদা? আমি তোমাকে কখনো কিছু খাওয়াইনি, বলো খাও না 1 পয়সার পান। আরে যা তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি। যত সব। রাজকুমারকে এতটুকু সময়ও করল না রাজ সেনাপতি। এই তো তার দুঃখে কেঁদে আকুল হয়ে যাচ্ছিল, আর এখন অপু কিছু বুঝতে পারল না। গভীর চোখে রাজকুমার অজয়ের দিকে চেয়ে থাকে সে। টানা টানা চোখ, মায়াবী মুখ, টুকটুকে গাল, ঠিক মায়ের মুখে যেমন রাজপুত্রের গল্প শুনেছিল অপু, হুবহু সেই রকম। তারই বয়সী হবে বোধ হয়। চোখের সামনে সত্যিকারের এক রাজপুত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে আস্তে সংকোচ কাটিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায় অপু। তুমি পান খাবে? তুমি খাওয়াবে? নিয়ে এসো না ভাই। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আনছি। হরিখুড়ো, 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 আমাকে 2টো পান দেবে গো? তা পয়সা আছে তো? হ্যাঁ পয়সা আছে, চিন্তা করো না। তুমি দাও দাও, পান দাও। এই নাও খোকা, পান ধরো। এই নাও ভাই, এই নাও পান নাও। তা তোমার বাড়ি কোথায়? এই তো কাছেই, এখান থেকে একটুখানি। আচ্ছা, তোমাদের বাড়িতে এই যাত্রা দলের কেউ খেতে যায় নাকি? যায় তো, একজন যায়, সে দেখলাম আজ ঢোল বাজাচ্ছে। আমি একজনের বাড়িতে খাই, তারা বড্ড বেলা করে খেতে দেয়, আমার খিদে পেয়ে যায়। তোমাদের বাড়িতে আমার জায়গা হবে ভাই? নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি কাল থেকে তোমাকে ডেকে নিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে তাই যাব। এবার আমি যাই ভাই,
শেষ দৃশ্যে আমার একটা গান আছে। শেষ রাতের দিকে যাত্রা ভাঙলে বাড়ি ফিরল অপু, কিন্তু একটো থেকে আর কিছুতেই বেরোতে পারল না সে। পথে আসতে আসতে যার সঙ্গেই দেখা হয় অপুর মনে হয় সেই বুঝি একটো করছে। মা এসে দরজা খুলে দিল। মঞ্চে সেই হতভাগিনী রানীকে যেন স্পষ্ট দেখতে পেল অপু। তার মনটা হু হু করে উঠল। তার দিদি ঘুমিয়ে পড়েছিল। ভাইয়ের আওয়াজ পেয়ে ধর্মর করে উঠে বসল দুর্গা। আর দিদিকে দেখেই অপুর মনে হলো রাজকুমারী ইন্দুমতি যেন ঘুম থেকে উঠে বসলো। এই অপু, যাত্রা শেষ হলো রে। আর তার দিদি যখন তাকে একের পর এক প্রশ্ন করে চলল, তার মনে হলো রাজকুমারী ইন্দুমতিই যেন কথা বলছে। সে হাঁ করে তার দিদির মুখের দিকে তাকিয়ে রইল। দিদির কথা, হাত পা নাড়ার ভঙ্গি সবেতেই সেই ইন্দুমতিই রয়েছে। অপু ভাবল সে কি তবে ভুল দেখছে? ইন্দুমতির কথা ভাবতে ভাবতে তার রাজপুত্রের কথা মনে পড়ল। ওই যা, সে যে কাল থেকে ছেলেটাকে নেমন্তন্ন করে এসেছে সে কথাটাই তো মাকে বলা হয়নি। রাজপুত্র তাদের বাড়িতে খেতে আসবে, সেটা কি কম কথা? পরদিন রাজকুমার অজয়কে হাত ধরে নিজের বাড়িতে এনে আসন পেতে বসতে দিল অপু। ছেলেটিকে দেখে সর্বজয়ার স্নেহ যেন উথলে উঠল। এসো বাবা, এসো এসো। ভারী মিষ্টি ছেলে তো, অপুরই বয়সী হবে। দুজনকেই পাশাপাশি বসিয়ে খেতে দিল সর্বজয়া। লজ্জা করো না যেন, বুঝলে? পেট ভরে খাবে কিন্তু, হ্যাঁ? যা লাগে সব চেয়ে চেয়ে নেবে। আচ্ছা বেশ, তাই নেব। আহ, তা হ্যাঁ বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? কেউ নেই। হ্যাঁ, মা বাবা অনেক আগেই চলে গেছেন। ও এক মাসির কাছে আমি মানুষ। আচ্ছা। তিনিও বছরখানেক আগে চলে গেছেন। সেই থেকেই যাত্রার দলে নাম লিখিয়েছি। আহারে, এত কুচি বয়সে, এই বয়সে তোমার কেউ নেই? সর্বজয়ার চোখের কোলে চিকচিক করে উঠল জল। এমন ছেলের মা নেই। ছেলেটাকে বড্ড ভালোবেসে ফেলল সে। বিকেলবেলা মুড়ি ভাজে সর্বজয়া। এই নতুন ছেলেটিকে ভাজা মুড়ি খাওয়ারও নেমন্তন্ন জানিয়ে রাখল সে। এত স্নেহে যত্নে ছেলেটির কোথায় লজ্জা কিছুটা কেটেছে। খেয়ে দিয়ে অপুর সঙ্গে বেড়াতে গেল সে। নদীর ধারে বাঁশঝোপের আড়ালে দুজনে গল্প করতে বসল। অপু ভাই, তুমি যদি যাত্রা করো এক্ষুনি 15 টাকা পাবে। মিলিয়ে নিও আমার কথা। 15? তা কি যে বলো। এই যাত্রার দলটা আরও 3 দিন রইল সেখানে। প্রতিটি রাতেই তারা একটা করে নতুন যাত্রার পালা করে, আর সব কটা পালাই অপু দেখল এবং বেশ কয়েকটা নতুন গানও শিখে নিল সে। তারপর একদিন রাজপুত্তুর বন্ধুর টানাটানিতে যাত্রার দলের সকলে যে বাড়িতে থাকে সেখানে গেল। সেখানে গিয়ে সকলের পীড়াপিড়িতে সে গান গাইতে বাধ্য হলো। তার গলাটিও ভারী মিষ্টি। দিদির সামনে ছাড়া অবশ্য এর আগে আর কোথাও অপু কখনো গান গায়নি। আশ্চর্যের ঘটনা হলো, অপুর কণ্ঠে গান শুনে রাজপুত্তুর অজয় একেবারে থ হয়ে গেছে। আর যাত্রার দলের অধিকারী মশাই তাকে প্রায় যাত্রা দলে ভর্তি করে নেন আর কি। জীবনের পরম প্রাপ্তি এবং জীবনের চরম লক্ষ্যের সামনে এসে একটু থমকে দাঁড়ালো অপু। সে কি যাত্রা দলে একটু করবে? যদিও অজয় তাকে বলেছে যে প্রথমে ওই সখী টখীর পার্টি তাকে করতে হবে, আর সখী হতে তার একটুও ইচ্ছে নেই। তবুও আস্ত একটা যাত্রার অধিকারী তাকে নিজে ডেকে কাজ দিচ্ছেন, এই যে তার স্বপ্নের অতীত। কিন্তু যাত্রা করতে গেলে যে মাকে ছেড়ে যেতে হবে, এই কথাটা মনে পড়তেই তার ভেতরটা কেমন মুষড়ে পড়ল। না না, মাকে ছেড়ে সে কোথাও যাবে না। নীলমণি হাজরার দল একদিন চলে গেল। অপুর নতুন বন্ধু সেই রাজপুত্তুর অজয়ও চলে গেল। যাওয়ার আগে অবশ্য কোঁচড় থেকে 5টা টাকা বের করে সর্বজয়াকে সে রাজপুত্তুর দিয়ে গেল। এই টাকাটা রাখো মা, এইটা আমার যাত্রার রোজগার। দুর্গা দিদির বিয়ের সময় একটা ভালো শাড়ি কিনে দিও দিদি। না 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 বাবা, না না, এ টাকা আমি নিতে পারি না বাবা। তোমার এত কষ্টের রোজগার,
তুমি রেখে দাও বাবা। দিদির জন্য আমি কি কিছুই দিতে পারি না মা? কেন পারো না, কিন্তু তুমি যে দিতে চেয়েছো এটাই অনেক বড় বাবা। হ্যাঁ, অনেক। আর কিছু করতে হবে না, টাকা নষ্ট করতে নেই বাবা। তুমি বরং এই টাকা দিয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ, কে আর তোমার দেখাশোনা করবে বলো? আমাকে আমাকে ভুলে যাবে না তো মা? দিদির বিয়ের সময় আমাকে খবর দেবে তো? সে কি কথা, নিশ্চয় দেব বাবা, নিশ্চয় দেব। তোমাকে কি আমরা কখনো ভুলতে পারি বলো? তুমি আর আমার অপু, তোমরা যে একই রকম বাবা, একই রকম। আজ আমরা চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানি না। আসি রে অপু, মন খারাপ করিস না ভাই, নিশ্চয়ই আবার দেখা হবে। সাবধানে যেও বাবা, সাবধানে থেকো। টুকা টুকা। অপুর রাজপুত্তর চলে গেল। উদাসী চোখে সেদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সর্বজয়া। বড্ড ছেলে গাবতলার ছায়ায় সেই বালক মূর্তি ভাট শেওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। এই বয়সেই রোজগার করতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আমার অপু যদি, মা গো, আমি কি বললাম, আমি কি বললাম? সেই যে চড়কের পরে হরিহর দেশান্তরে গেছে, আজ কত দিন হয়ে গেল সে আর বাড়ি আসেনি। হরিহর সাধারণত কাগজপত্রের খোঁজে যায়, শিষ্য বাড়ি যায়, আবার কখনো বা ব্রাহ্মণ বিদায় নিতেও যায়। আগে আগে হরিহর যখন বাড়ি ছেড়ে থাকতো তখন যাও বা টাকা কড়ি পাঠাতো, এখন আর সে টাকাও প্রায় পাঠায় না। কি করে সংসার চালাবে ভেবে পায় না সর্বজয়া। কাশী থেকে হরিহর যখন ফিরেছিল সবাই ভেবেছিল এবার বুঝি তাদের কপাল ফিরবে। এমন শিক্ষিত লোক এই গ্রামে যে আর একজনও নেই। হরিহর নিজেও তাই ভাবত। সর্বজয়াকেও তেমনি আশা দিয়ে নানান রকম গল্প শোনাতো হরিহর। সেসব গল্প শুনে আশায় কোমর বাঁধলেও এখন আর কোনো দিশা দেখতে পায় না সর্বজয়া। তার কপাল আর ঘরদোর একই রকমভাবে ভেঙে পড়ছে। আজকাল দুর্গার প্রায়ই জ্বর আসে, দুটো দিন একটু ভালো থাকে তো আবার অসুখে পড়ে সে। আজ সকাল থেকে অবশ্য মেয়েটার গা গরম নেই। সর্বজয়া সবে ভাত বসিয়েছে, এমন সময় কোথা থেকে একটা মানকচু নিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো দুর্গা। মা, ও মা, আজ আমাকে দুটো ভাত দেবে গো? সে কি, তোর হলোটা কি দুর্গা? কাল সন্ধেবেলাও তো তোর জ্বর এসেছে রে, আর আজকে তুই ভাত খেতে চাইছিস? ও জ্বর কই মা, ও কি একটু অল্প স্বল্প হয়, ও আবার জ্বর নাকি? একটু তো মোটে শীত করছিল। এই মানকচুটা ভাতে দিয়ে দুটো গরম ভাত দাও না মা। বাবা, এই অসুখে ভুগে ভুগে তোর খাই খাই বড্ড বেড়েছে দুর্গা। দেখ, আজ আর কাল যদি ভালো শরীরে থাকিস তাহলে পরশু না হয় ভাত দেবক্ষণ। পরশু দেবে? আচ্ছা, তাহলে মানকচুটা না হয় তুলেই রাখো। ও কি রে, আবার হাই তুলছিস কেন এই অবেলায়? দেখি দেখি দেখি, আবার জ্বর আসছে নাকি তোর? না মা, একটুও জ্বর নেই, মোটেও জ্বর নেই, আজ খুব ভালো আছি। হাই উঠুক গে। মায়ের চোখের সামনে থেকে পালিয়ে যায় দুর্গা। তার শীত করছে, লুকিয়ে এসে রোদ্দুরে গিয়ে বসে। রোদে বসলেই সে জানে শীত করবে না আর। আসলে জ্বর জ্বর ভাবতে ভাবতেই তার শীত করছে। গাটা মোটেও গরম হয়নি, একটু অন্যমনস্ক হলেই এই ভাবটা পালিয়ে যাবে ঠিক। অপুকে ডেকে একটু গল্প করতে গেল দুর্গা, কিন্তু 10টা মিনিটও কাটল না। জ্বরের দমকে আর বসে থাকতে পারল না সে। ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দুর্গার মনে হয় অন্যমনস্ক হয়ে থাকলে বোধহয় তার জ্বর পালিয়ে যাবে। দুর্গা ঘরে যেতে না যেতেই 3 লাফে খেলতে বেরিয়ে গেল অপু। বাবা আর ঘরে ফেরে না, অপুরও পড়াশোনা সব শিখেই উঠেছে। তার বইয়ের বাক্সে ধুলো জমে,
সাত সকালে কোঁচড় ভর্তি করি নিয়ে সেই যে বেরোয়, ফেরে সেই দুপুরে খাওয়ার সময়। আর ছেলে যে কখন বেরিয়ে যায় তা টেরও পায় না সর্বজয়া। আজ দুপুরে অপু বাড়ি ফিরতেই রান্নাঘর থেকে একেবারে খুন্তি হাতে ছুটে এলো সর্বজয়া। আই অপু, দাঁড়া দাঁড়া বলছি, একদম যাবি না, এখানে দাঁড়া। এই যে এখানে দাঁড়া বলি। হ্যাঁ রে, তোর কাণ্ডটা কি রে? কি হয়েছে মা, কি হয়েছে? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? বলি বাবা চলে যাওয়ার পর থেকে লেখাপড়া ঘুণ ধরেছে নাকি রে? বই খাতাগুলো তো পোকায় কাটছে, সেগুলোতে তো আর হাত পড়বে না নাকি? বসবো তো। কখন কখন বসবে? কখন? দাঁড়া, কখন বসবি? এইবার তোর বাবা আসুক, সব যদি আমি না বলেছি তো দেখিস ক্ষণে। খেয়ে উঠেই পড়তে বসবো মা। একটু একটু খয়ের দেবে মা? খয়ের? কেন? খয়ের দিয়ে আবার কি হবে শুনি? দোয়াতের কালিতে দেবো মা। খয়ের ভেজানো কালিতে লেখা কি সুন্দর চকচক করবে, দেখো। মায়ের পানের বাটা থেকে অল্প একটু খয়ের নিয়ে কালির সঙ্গে মিশিয়ে স্লেটে লিখতে শুরু করলো অপু। তারপর সেই স্লেটখানা রোদে শুকোতে দিল। শুকিয়ে গেলে লেখাগুলো একেবারে ঝকঝক করতে লাগলো, আর সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল অপু। পরদিন আর একটু বেশি করে খয়ের নিয়ে এলো সে। আজ শুকিয়ে যাওয়ার পর স্লেটের লেখাগুলো যেন আরও সুন্দর হয়ে উঠল। তারপর দিন এক ডেলা খয়ের নিয়ে এলো, আর আজ শুকিয়ে যাওয়ার পরে স্লেটটা না জানি কি দেখতে হবে ভাবতে ভাবতে উত্তেজনায় তার হাত নিষ্পিস করতে লাগলো। কিন্তু ছেলের এই খয়ের চুড়িটা মায়ের চোখে একদিন ধরা পড়ে যায়। তাই তো বলি, আমার খয়েরগুলো যায় কোথায়? হ্যাঁ, এই ছেলে, এই লেখাপড়ার নাম নেই, খালি ডেলা ডেলা খয়ের নিয়ে কি হচ্ছে শুনে? রেখে দে খয়ের, রেখে দে বলছি, রাখ এখানে। বারে, খয়ের ছাড়া কালি হয় বুঝি? আমি কি এমনি এমনি নিচ্ছি নাকি? না, খয়ের নইলে কালি হবে কেন? বাকি ছেলেরা তো আর কেউ লেখাপড়া করছে না, তুমি একাই করছো বাবা। তাদের মা বাপ তো শের খয়ের যোগান দিচ্ছে না। না, আমার পানের বাটায় একদম হাত দিবি না, রাখ। মুখ ভার করে গিয়ে পড়তে বসলো অপু। খয়ের ছাড়া স্লেটে কি করে লিখবে সে ভেবে পেল না। স্লেটটা সরিয়ে রেখে একটা বাঁধানো খাতায় লিখতে বসলো। এই খাতায় নাটক লেখে অপু। খাতাখানা প্রায় ভরে এসেছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজ্য ছেড়ে বনে গেলেন রাজা। রাজপুত্র নীলাম্বর আর রাজকুমারী অম্বা সেই বনের মধ্যে দস্যুর হাতে পড়ল। তারপর তো কি যুদ্ধ! সেই যুদ্ধ শেষে রাজকন্যার দেহটা ভেসে উঠল নদীর তীরে। অবশ্য নারদের বরে সে যাত্রায় আবার বেঁচে উঠল অম্বা। বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সঙ্গে তার বিয়েও হলো। কিন্তু সতু নামের একটা বদখত চরিত্রকে যে ঠিক কী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হলো তার নাটকে, সে কথাটা ঠিক করে লিখেও উঠতে পারল না অপু। দুপুরবেলা মা ঘুমিয়ে পড়লে পরে পা ছড়িয়ে গালে হাত দিয়ে মন দিয়ে সেটাই সে ভাবতে থাকে। অপু, অপু আছিস নাকি? নাকি আবার টোটো করতে চললি? এই যে মা, আমি এখানে, কিছু বলবে? আরে হ্যাঁ রে অপু, তোকে কতবার বলবো বলতো, ডাক বাক্সটার কাছে বসে থাকতে পারিস না? সারাক্ষণ খেলে বেড়াস। বাবার চিঠিপত্র এলে কে আনবে শুনি? না মা, আমি ডাক বাক্সের কাছেই তো বসে থাকি। এই পুটুকে জিজ্ঞেস করো না। কাল যখন পুটুদের চিঠি এলো আমি তো ডাক বাক্সের কাছেই ছিলাম। কই, পিয়ন দাদা তো আমাকে বাবার চিঠি দিল না। দিল না? তা তুই জিজ্ঞেস করেছিলি? করেছিলাম তো, বললো আমাদের নামে কোনো চিঠিই নেই। চিঠি চিঠি নেই? সে কি কথা? মানুষটার আজও কোনো খবর এলো না? সেই কবে 5টা টাকা পাঠিয়েছিল হরিহর, সঙ্গে অবশ্য একটা চিঠিও দিয়েছিল। কিন্তু তারপর থেকে আজ অবধি মানুষটার কোনো খবর নেই। সর্বজয়া ভেবে ভেবে সারা। কোথায় আছে, কেমন আছে, কি করছে, এসব খবর কার কাছ থেকে পাবে সর্বজয়া?
রোজই ভাবে আজ নিশ্চয়ই একটা চিঠি আসবে, কিন্তু আশা তার মনেই মরে যায়। চিঠি আসে না। নিশ্চিন্দিপুরে বর্ষা এসেছে। শুরু থেকেই বৃষ্টির কি দাপট। মায়ের বকুনিতে পিয়নের আশায় সারা বিকেল চণ্ডীমণ্ডপের দাওয়ায় বসেছিল অপু। বৃষ্টি একটু ধরতেই ছুট্টে ঘরে ফিরে দেখে মা আর দিদি সারা বিকেল ধরে ভিজে ভিজে এক রাশ কচু পাতা এনে জড়ো করেছে। ওরে বাবা, কত শাক গো! কোত্থেকে আনলে বলো না? কোত্থেকে আবার? ওই যে ওই ডোবার ধারের ওই জামতলা থেকে। তোমার মতো বসে বসে আকাশ বাতাস দেখলে কি আর চলবে? এক হাঁটু জল ডিঙিয়ে তবে এইসব পাওয়া যায়। বুঝেছ গঙ্গারাম? দুর্গা, দুর্গা, হ্যাঁ বলি ভিজে কাপড়টা ছেড়ে ওই ঘরের মাচা থেকে ওই কাঁসার রেকাবিখানা পেরে আনতো দেখি। আমি আনবো মা? না, ওটা ভারী আছে, তুমি হাত দেবে না। দুর্গা, তুই যা তো। আচ্ছা মা। মা, রেকাবি দিয়ে কি হবে গো? শাক রাখবে? দরকার আছে, দরকার আছে বলেই বলেছি। তো ওদের এত কথায় কাজ কি বাপু? হ্যাঁ, নামিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। যা তো সব, আমার এখন মেলা কাজ পড়ে আছে। কাঁসার রেকাবিখানা বিয়ের দান হিসেবে সর্বজয়ার মা বাবার কাছ থেকে এসেছিল। গরিব বাবা মা এর বেশি কিছু দিতে পারেননি। তারপর কত বছর পেরিয়ে গেছে, ওই রেকাবিতে আর হাতই পড়েনি। মাচার ওপর লাল শালু দিয়ে মুড়ে সেটা তুলে রাখা ছিল। এই যে মা, নামিয়েছি। নে, রাখ এখানে রাখ। রেকাবিখানা নামিয়ে দেয় দুর্গা। তারপর সকালবেলা আঁচলের তলায় চাপা দিয়ে সেই রেকাবিটা নিয়ে ঘাটে যায় সর্বজয়া। নাপিত বউয়ের সামনে দাঁড়ায়। নাপিত বউ তখন স্নান করছিল। এদিক ওদিক দেখে আঁচলের নিচ থেকে রেকাবিটা বের করে চুপি চুপি নাপিত বউকে দেখায় সে। নাপিত বউ, ও নাপিত বউ, হ্যাঁ, এই যে গো, এই সেই রেখাবি, এর কথাই তোমাকে বলেছিলাম। আচ্ছা, দেখো দেখো, হাতে নিয়ে দেখো। দাও দাও দাও। আসল কাঁসা তো মা? সে কি বলো গো নাপিত বউ, একেবারে কাঁটি। কই ধরে দেখে বুঝছো না? ওগো, এটা আমার বিয়ের দানের বাসন গো। হ্যাঁ, জিনিসটা ভালোই বটে, কিন্তু কিন্তু আধুলির বেশি আমি দিতে পারবো না মা। এ বলো কি গো নাপিত বউ, মোটে হাতুলি? তুমি জিনিসটা ভালো করে হাত দিয়ে দেখেছো? দেখো দেখো, কোনো ফুটো নেই, ফাটা নেই, এ দেখো কিছু মেশানোও নেই। কত ভারী দেখেছো? এই জিনিস এখন আর কোথায় পাবে তুমি? এই জিনিসের বদলে 1 টাকাও দেবে না? না মা, ওই আধুলিই দিতে পারবো, এর বেশি 1 আনাও দিতে পারবো না আমি। বেশ বেশ, তাহলে তাই দাও, তাই দাও। এই শোনো বউ, এটা এটা তোমার কাপড়ের মধ্যেখানে লুকিয়ে নিয়ে যেও, কেমন? আর কেউ যেন জানতে না পারে। দাও দাও, টাকাটা। ঠিক আছে, বেশ। নিজের শেষ সম্বলটুকু বেঁচে এলো সর্বজয়া। তার বিয়ের স্মৃতি, কত স্বপ্ন সেখানে লুকিয়েছিল। ভাগ্যিস এখন বৃষ্টি পড়ছে, তার চোখের জলটাকে তাই আর বিশেষ আড়াল করতে হলো না। আঁচলটা মাথায় দিয়ে তাড়াতাড়ি ঘরে এসে ঢুকলো সে। দুর্গা আবার জ্বরে পড়েছে। কাঁথা মুড়ি দিয়ে ঘরে শুয়ে আছে সে। সর্বজয়া ঘরে এসে দেখল ভাত খাবে বলে কান্না জোরে দিয়েছে অপু। কাল থেকে শুধু চাল ভাজা খেয়ে আছে ছেলেটা। আজ দুগাল ভাত না হলে কিছুতেই তাকে থামানো যাবে না। মায়ের পায়ের আওয়াজ পেয়ে হাঁ হাঁ করে ছুটে এলো অপু। আমাকে ভাত দাও মা, আমার খিদে পেয়েছে। ও মা, ভাত দাও না। এসো এসো বাবা, এসো। অনেকটা চাল ভাজা আছে, আমি তোমায় খেতে দিচ্ছি। এসো। না, চাল ভাজা খাবো না, আমি ভাত খাবো। আমার বুঝি খিদে পায় না? বাবা, এই বৃষ্টিতে উনুন টুনুন সব ধুয়ে গেছে বাবা, কোথা থেকে রান্না করব বলো? এই দেখ অপু, কি এনেছি। এই দেখ, একটা কই মাছ ধরে এনেছি। সত্যি তো বেশ বড় মাছটা, না রে দিদি? ও মা, মাছটা
কোথায় পেলে গো? ওই যে ওই বাঁশ বাগানটা জলে ডুবে আছে যে, খাল বিল ডোবা সব এক হয়ে গেছে গে। মাছের ঝাঁক সেখানে উঠে আসছে, এটাও উঠে এসে কানে হেঁটে বেড়াচ্ছিল, খপাত করে ধরে এনেছি। ও কই মাছ বুঝি কানে হাঁটে। বুঝলি অপু, কাল সকালে আমার আর জ্বর থাকবে না। তখন তখন তুই আর আমি ওই বাঁশতলায় যাব। নিশ্চয়ই এখানে আরও কই মাছ আছে। সব কটাকে ধরে ধরে নিয়ে আসবো, কেমন? যাবি তো ভাই? রে দিদি, ঠিক বলেছিস, কালই যাব আমরা। সন্ধ্যে থেকে প্রবল বৃষ্টি নামল, সেই সঙ্গে তুমুল ঝড়। সারা সন্ধ্যেটা অসুস্থ দুর্গার বিছানায় মায়ের কাজ ঘেঁষে বসে থেকেছে অপু। সন্ধ্যার মেঘ আর ত্রয়োদশীর অন্ধকারে চারিদিকটা একেবারে নিকষ হয়ে আছে। শুধু ঝড় আর বৃষ্টির অবিশ্রান্ত শব্দ ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। রাত্রিরে যা হোক কিছু খাইয়ে ছেলেটাকে শুইয়ে দিয়েছে সর্বজয়া। জ্বরের ঘোরে দুর্গাও ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক। এমন সময় অপুর ঠেলায় ঘুম ভেঙে গেল সর্বজয়া। মা, ও মা, মা গো, ও মা, ওঠো না মা, ও মা। কি হয়েছে, কি হয়েছে? ডাকবে কেন? গায়ে জল পড়ছে মা, সব ভিজে গেছে, তাড়াতাড়ি চলো। ইস, তাই তো। দেখো দেখো। দাঁড়া, দাঁড়া দেখি কুপিটা জ্বালি। বাবা, দেশলাইটা আবার কোথায় রাখলাম? হ্যাঁ হ্যাঁ, জ্বালো জ্বালো। এই তো। মা, ছাদ থেকে জল পড়ছে যে, এই ছাদ থেকে একেবারে একেবারে থই থই করছে। এ কি দুঃখার বিছানা ওটা? দুঃখা দিদি, দিদি, ও দুঃখা, চারদিকে জলে ভেসে গেছে। মা একটু ওঠ, হ্যাঁ, চৌকিটা সরিয়ে দি। এই দেখ, তোর কাঁথাটা তো মেজে সব সব করছে। ও মা, ওঠ একটু, ওঠ। ছাদ ফুটো হয়ে বৃষ্টির জলে ঘর ভেসে গেছে। ছেলে মেয়েকে একটু শুকনো জায়গায় সরিয়ে দিল সে। অপু আর দুর্গা আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু সর্বজয়ার চোখে ঘুম নেই। এই বর্ষার তাণ্ডবে দুটো ছেলে মেয়েকে নিয়ে সে যে কি করবে ভেবে পেল না। ঘরে একটা দানা নেই, ঘরের মানুষটার কোনো খবর নেই। টাকা পয়সার চেয়ে হরিহরের শরীর নিয়ে সর্বজয়ার চিন্তা হতে লাগলো বেশি। তার মনটা আনচান করে উঠল। মনে মনে মা সিদ্ধেশ্বরীর কাছে ৫.৫ আনার ভোগ মানত করল সর্বজয়া। পরের দিন সকালে জলটা একটু ধরল। ঘাটের পথে নিবারণের মায়ের সঙ্গে দেখা হলো সর্বজয়া। ও নিবারণের মা, এই শোন দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, ডাকছিলে মাঠান? হ্যাঁ, বলি, তুই একবার তোর ছেলের জন্য বৃন্দাবনী চাদরের কথা বলেছিলি না? হ্যাঁ বলেছিলাম তো। আমার কাছে আছে, নিবি? আছে মাঠান, বেশ তো, জলটা একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে আসবো কোনি। তা বলছি কি, নতুন আছে তো মা ঠাকুরন, নাকি পুরনো? হ্যাঁ, আরে তুই আয় না, এক্ষুনি একবার দেখে জানা। একটু পুরনো বটে, কিন্তু কেউ গায়ে দেয়নি কখনো। একেবারে ধুয়ে কেচে তুলে রেখেছি আমি। হায় না, হায়। ও বেলা এসে দেখবো কোন মা, আপনি হাতের গোড়ায় রেখে দিবেন। রে হ্যাঁ মাঠান, তোরা আজকাল আর চাল ভাঙছিস না? এই বাদলায় কি আর ধান চুকোবে মা ঠাকুরন, শুধু খাবো বলে দুটোখানি রেখে দিয়েছি। এক কাজ কর না, ওই তাই আমায় হাত কাটাখানেক দিয়ে যাবি। ওই চালটার কথা বলছেন মা ঠাকুরন? হ্যাঁ, দেখ না, এই বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবারও লোক পাচ্ছি না। টাকা নিয়ে ঘুরছি সঙ্গে, যদি কেউ এনে দিতে রাজি হয়। কি যে মুশকিলে পড়েছি মা। আচ্ছা মা ঠাকুরন, তাই নিয়ে আসবো কনে। কিন্তু বেটেল ধানের চালের ভাত কি আপনারা খাতি পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা যে। খুব পারবো, তুই নিয়ে আয় না, আমরা ঠিক পারবো। আচ্ছা মা ঠাকুরন। বৃন্দাবনী চাদরটা ছাড়া সর্বজয়ার কাছে আর কিচ্ছুটি নেই। মোটা ভেটেল চালের জন্য বৃন্দাবনী চাদর, সওদাটা যদিও একেবারেই মানানসই নয়,
কিন্তু ছেলেটার মুখে দুটো ভাত তুলে দিতে গেলে এর বাইরে আর কোনো উপায় নেই। 5টা নয়, 10টা নয়, একটাই যে কচি ছেলে তার। সন্দেশ, লুচি, ঘি, মাখন কিচ্ছু তো চায়নি ছেলেটা, শুধু দুগাল ভাত খেতে চেয়েছে। তাও দিতে পারবে না সর্বজয়া। এ কিছুতেই হতে পারে না, হোক গে মোটা চাল, আজ রাতে সে ভাত রাঁধবেই। দুর্গার জ্বরটা আর কিছুতেই সারছে না। ডাক্তার, ওষুধ, পথ্য কিচ্ছুই তো নেই, সারবেই বা কি করে? শুধু নিমছাল সিদ্ধ খেয়ে কি আর জ্বর সারে? নিমছাল খেয়ে খেয়ে দুর্গার অরুচি হয়ে গেছে। মায়ের কাছে ঝাল ঝাল বিস্কুট খেতে চেয়েছিল, কিন্তু সে বিস্কুট কোথা থেকে আনবে সর্বজয়া? একদানা সাবুও আনতে পারে না যে সে আনবে বিস্কুট। সেদিন রাতেও তুমুল বৃষ্টি এলো, জলের ছাটে ঘর দোর সব ভেসে গেল। আজ আর শুকনো কোনাটুকুও নেই ঘরে। এরে, আবার জল পড়ছে দেখছি, এত বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় আর বৃষ্টির দাপট আরো বাড়তে থাকে। মনে মনে ইষ্ট নাম জপতে থাকে সর্বজয়া। আজ কি শেষ দিন নাকি? প্রকৃতি এত কেন ফুঁসে উঠেছে? কোথাও কোনো অঘটন ঘটবে না তো? সর্বজয়ের বুকটা বারবার কেঁপে ওঠে। রাত আরো গভীর হলো, আজ তার চোখে ঘুম নেই। রাত তখন কত জানা নেই। আচমকা বাইরে থেকে হুড়মুড় করে কিসের যেন আওয়াজ ভেসে এলো। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো সর্বজয়া। বাঁশবাগানের দিকটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। রান্নাঘরের দেওয়ালটা কোথায় পড়ে গেছে। এবার যদি পুরনো কোঠাটারও কিছু হয়। ঠাকুর, ঠাকুর রক্ষা করো ঠাকুর, 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 ছেলে মেয়ে দুটোর মুখের দিকে চাও ঠাকুর, এ ঠাকুর রক্ষা করো। বুকটা কেঁপে ওঠে সর্বজয়ার। তখনও ভালো করে ভোর হয়নি। গ্রামের নীলমণি মুখুজ্জের দরজায় দমাদম করে ঘা পড়তে লাগলো। নীলমণি সম্পর্কে হরিহরের দাদা, সর্বজয়ার ভাসুর। নীলমণি মুখুজ্জের স্ত্রী তখন সবে সবে গোয়ালটা দেখতে গেছেন। আগের রাতের বৃষ্টিতে গরুগুলোর যা দশা হয়েছে তাহার বলার নয়। গোয়ালটাই আর ঠিক করে নেই। ঝড় বাদলে অনেকটা উড়ে গেছে। কি যে করবেন বুঝতে পারছেন না তিনি। ভাবতে ভাবতেই আবারও দরজায় ঘা। এত ভোরে আবার কে এলো গো? নদী, নদী, দরজা খোলো নদী। এ কি নদী, আমি। নতুন বউ তুই? আমি। এই কাক ভরে এলেছে। একবার একবার বট ঠাকুরকে ডেকে দাও না দিদি। আমাদের ঘরে একবার আসতে বলো না। দুগ্গা দুগ্গা কেমন যেন করছে। দুগ্গা? কেন বউ, দুগ্গার আবার কি হলো? কদিন থেকে ম্যালেরিয়ার জ্বরে ভুগছে গো মেয়েটা। জ্বরটা খালি আসে আর যায়, কিন্তু কাল সন্ধ্যেবেলা থেকে জ্বরটা বড্ড বেশি গো দিদি। তারপর কাল রাতের কাণ্ডটা তো নিজে চোখে দেখেছো। আমাদের রান্নাঘরের দেওয়ালটা একেবারে। ও যাকে আগে একবার বট ঠাকুরকে ডাকো ঠাকুর দিদি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। আসলে কালকের ওই তাণ্ডবে না গোয়ালের চালটা পড়ে গেছে। অনেক রাত্রিরে উঠে গরুগুলোকে সরিয়ে এসে উনি একটু শুয়েছেন তো। এক্ষুনি ডাকছি, তুমি যাও বউ, আমি ওকে নিয়ে আমিও আসছি। সর্বজয়া ঘরে ফিরতে না ফিরতে স্ত্রীকে নিয়ে নীলমণি মুখুজ্জে এসে দাঁড়ালেন। দুর্গার বুকের কাছে তখন মুখ শুকিয়ে বসে আছে অপু। তার চোখ দুটো ছলছল করছে, হাত পায়ে এক ফোঁটাও দুষ্টুমি নেই। দুর্গার জ্বর দেখে সঙ্গে সঙ্গে নবাবগঞ্জ থেকে শরৎ ডাক্তারকে আনানোর ব্যবস্থা করলেন নীলমণি। আমি কিছু ওষুধ দিচ্ছি, এটা খাওয়াবে না? ডাক্তার ওষুধ দিয়ে জলপটি দিতে বলে গেলেন। ঠিক আছে। মেয়ের খবর জানিয়ে হরিহরকেও চিঠি দেওয়া হলো, কিন্তু হরিহরের কাছ থেকে কোনো উত্তর এলো না। এদিকে দুর্গার জ্বরটা বাড়তে থাকে। হরিহরের পুরনো ঠিকানায় চিঠির পর চিঠি যায়। ওদিকে শরৎ ডাক্তারও অসুখের গতিক নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। গতিক তো ভালো ঠেকছে না। পরদিন থেকে বৃষ্টি থেমে এলো। আকাশের মেঘও কাটতে লাগলো ধীরে ধীরে। নীলমণি মুখুজ্জে নিয়মিত দুর্গার দেখাশোনা করতে লাগলেন, কিন্তু দুর্গার উন্নতি কিছু হলো না। অপুর খেলা বন্ধ,
সারাদিন দিদির মাথার কাছে বসে জলপটি দিতে থাকে সে। সেদিন বাদলা কেটে বেশ রোদ্দুর উঠেছে। এই দিদি, দিদি কেমন আছিস রে দিদি? এই শুনছিস? কথা বল না রে। এই দিদি, কত বেলা হলো রে? বেলা শেষ হতে এখনো অনেকটা বাকি। আজ কেমন রোদ্দুর উঠেছে রে, দেখছিস? এ দিদি, এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর আছে। একটা কথা শোন না। কি রে দিদি? আমি সেরে উঠলে আমাকে তুই একদিন রেলগাড়ি দেখাবি অপু? নিশ্চয়ই দেখাবো দিদি। তুই সেরে ওঠ, তারপর বাবাকে বলে আমরা সবাই মিলে রেলের গাড়ি করে একদিন গঙ্গা নাইতে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। তুই ভালো হয়ে যা দিদি, তাড়াতাড়ি ভালো হয়ে যা। আকাশটা সত্যিই বেশ ছকছক করছে। কোনো কালে ঝড় বৃষ্টি হয়েছিল বলেও মনে হচ্ছে না। শরতের আকাশটা একেবারে নীল হয়ে আছে। এতদিন পরে রোদ্দুর দেখে অপুর মনে ভারী আহ্লাদ আজ। জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর দেখছে সে। ভাবছে, ইস, দিদিটাকে যদি একবার তুলে আনা যেত জানলার কাছে। দিদির কঙ্কালসার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে আপন মনে মাথা নেড়ে আফসোস করতে থাকে অপু। সেদিনটাও একরকম কেটে যায়। পরদিন বেলা 10টা নাগাদ চানে যাবেন বলে তেল মাখতে বসেছেন নীলমণি মুখুজ্জে। তার গিন্নি রান্নাঘরে ভাত চাপিয়েছেন। হঠাৎ রান্নাঘর থেকে ছিঁচিয়ে উঠলেন গিন্নি। ওগো, ওগো, শুনছো? শুনছো গো? একবার শিগগির এদিকে এসো তো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসে? হ্যাঁ গো, দুর্গাদের বাড়ির দিক থেকে যে কান্নার আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ তাই তো, ওদিক থেকেই আওয়াজটা আসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চলো তো দেখি। চলো চলো। হ্যাঁ চলো চলো। স্ত্রীকে সঙ্গে নিয়ে অপুদের বাড়ির দিকে ছুটে গেলেন নীলমণি। সেই কান্নার আওয়াজটা অনেকেই শুনতে পেয়েছিল। পাড়ার বউ মেয়েরা ঘাটে যারা কাপড় কাচতে এসেছিল, কাপড় চোপড় ফেলে রেখে অপুদের বাড়ির দিকে সবাই ছুটে যেতে লাগলো। দুর্গাদের বাড়িতে দরজা হাট করে খোলা, আর সেই দরজার সামনে এসে দাঁড়াতেই সর্বজয়ার আকুল কান্না শুনতে পেলেন নীলমণি মুখুজ্জে। কই কি হয়েছে? দেখি দেখি। আরে সরো দেখি। আহা, আলো বাতাস আসতে দাও না। সরো তোমরা, সরে যাও সরে যাও। আমার মেয়েটা চোখ মেলে চাইছে না। আমার দোকান কি হলো? অনেকগুলো তেঁতুল বিছিয়ে এনে দেবো, তোকে সব করিয়ে এনে দেবো। ওরে ফণি, শিগগির যা তো, শরৎ ডাক্তারকে ডেকে আন। ছেলে ফণিকে এক্ষুনি দিয়ে আনবি। শরৎ ডাক্তারকে আনিয়েও শেষ রক্ষা করতে পারলেন না নীলমণি। নাড়ি দেখে দুর্গার হাতখানা আস্তে আস্তে নামিয়ে রাখলেন ডাক্তার। মুখটা তার থমথম করছে। স্টেথোস্কোপ গুটিয়ে নিয়ে উঠে পড়লেন। ধুম জ্বরটা কমতেই হার্ট ফেল করে গেছে। কি বললেন আপনি? দুঃখা ওই তো সেদিন 10 ঘোড়ার ওই মুকুজ্জেদের বাড়িতেও এমনই হলো। দুঃখা নেই, সবই অদৃষ্ট। নেই দিদি, দুঃখা। দুর্গার চলে যাওয়ার খবরটা জানতেও পারল না হরিহর। বাড়ির একটা চিঠিও পায়নি সে। কি করেই বা পাবে? চিঠিগুলো সব তো সেই পুরনো ঠিকানায় গেছে। হরিহর কি আর সেখানে আছে? বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সে গোয়ারি কৃষ্ণনগরে গিয়েছিল। কাজের আশায় মাসখানেক কেটে যায় সেখানে। বাড়ি থেকে যেটুকু পুঁজি এনেছিল সেসবও ফুরিয়ে যায় তার, কিন্তু কাজ পায় না। কাজের খবর দেবার মতো কাউকে পেল না হরিহর। নিঃসম্বল অবস্থায় স্থানীয় এক হরিসভায় কোনো রকমে থাকা খাওয়াটুকু জোগাড় করতে পেরেছিল সে। কিন্তু গাঁজাখোরদের উৎপাতে 3 দিনের বেশি সেখানেও টিকতে পারেনি। হাতে একটাও পয়সা নেই, পেটে জল ছাড়া আর কোনো খাবার ছিল না। শুধু মনের মধ্যে ছিল এক রাশ দুশ্চিন্তা। বাড়ি ছেড়েছি,
প্রায় 1.5 মাস হয়ে গেল, না আমার কাছে একটা পয়সা আছে, না একটা পয়সা পাঠাতে পারছি। ওইখানে কি করে যে সংসারটা চলছে কে জানে। ঠাকুর, ঠাকুর উঠুন, এভাবে মেঝেতে শুয়ে আছেন কেন? কে কে? আমি আমি হলধর সাপুই। ওই যে ওই মিষ্টির দোকানটা, ওটা আমার। তা আপনাকে দেখে তো বামুন বলেই মনে হচ্ছে, তাই এভাবে মেঝেতে শুয়ে আছেন কেন ঠাকুর? বড় বিপদে পড়েছি সাপুই মশাই, আমার একটা কাজের খুব দরকার। কোথাও কোনো কাজ পাচ্ছি না তো, একটা নয়া পয়সাও সঙ্গে নেই, কি যে করি, কোথায় যাই কিছুই বুঝতে পারছি না। তা আপনি কি রক্ষিত মশাইকে চেনেন ঠাকুর? সেই যে যার কাঠের গোলা আছে। না সাপুই মশাই, এই তল্লাটে আমি একেবারে নতুন, কাউকে চিনি না। আচ্ছা আচ্ছা, এই ধর্মদাস রক্ষিতের নাম এখানে যাকে খুশি জিজ্ঞেস করবেন, সেই আপনাকে দেখিয়ে দেবে। বিরাট বড় কাঠের গোলা আছে তার। সেই গোলায় কাজ করবার জন্য লোক খুঁজছিলেন রক্ষিত মশাই। সে ওই কাঠের হিসেব রাখতে হবে। তা এ কাজকে আপনি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে এই বেলায় চলে যান না। ওই তো ওই মন্দিরের ধার দিয়ে সোজা রাস্তাটা ধরে এগিয়ে গেলেই তার কাঠের গোলার দরজাটা পেয়ে যাবেন। যান যান। হরিহরের কপালটা এবার একটু ভালোই বলতে হবে। ধর্মদাস রক্ষিতের গোলায় কয়েকদিন কাজ করার পরে এক সচ্ছল মহাজনের বাড়িতে পুজো পাঠের কাজ জুটে গেল তার। সেই যোগাযোগটা অবশ্য রক্ষিত মশাই দিলেন। কৃষ্ণনগরের কাছেই এক গ্রামে মনের মতো কাজের সন্ধান পেয়ে সেখানেই চলে যায় হরিহর। গৃহস্বামীরও হরিহরকে বেশ পছন্দ হলো, আদর যত্নের কোনো ত্রুটি হলো না সেখানে। সেখানে কদিন কাজ করার পরেই এলো দুর্গাপুজো। বাড়ি যাওয়ার সময় হরিহরের হাতে 10 টাকা প্রণামী আর পথ খরচ বাবদ আরও কিছু টাকা দিলেন বাড়ির কর্তা। রক্ষিত মশাইও ভালোবেসে 5টা টাকা দক্ষিণা দিলেন। সাকুল্যে 15 টাকা হাতে নিয়ে মনের আনন্দে গঞ্জের হাট থেকে বেশ কিছু বাজার হাট করল হরিহর। দুর্গার জন্য লাল পাড় শাড়ি, আলতা, সর্বজয়ার জন্য একটা কাঁঠাল কাঠের চাকি, বেলুন আর শাড়ি, আর অপুর জন্য জামা আর একখানা বই। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রেলগাড়িতে চেপে দেশের স্টেশনে নেমে হনহন করে বাড়ির পথে পা বাড়াল সে। দুর্গা, ও দুর্গা মা, অপু, ওই অপু, কোথায় গেলি সব? আয় বাবা, এদিকে আয়। ও, তুমি এসেছো? এসো, ভেতরে এসো। হ্যাঁ গো, বাড়ির সব খবর ভালো তো? এসব গেল কোথায়? ছেলে মেয়ে বাড়ি নেই বুঝি? জানলে তো, এই তোমার জন্য বেশ একটা চাকি বেলন কিনে নিয়েছি, ঠিক যেমনটা বলেছিলে। এই যে। ও, দাও দাও, রান্নাঘরে রেখে আসছি। হ্যাঁ গো, এই অপু, দুর্গা এরা বুঝি সব বেরিয়েছে? কাউকে দেখতে পাচ্ছি না যে। দুঃখা, ওগো আমাদের দুঃখা কি আর আছে গো? আমাদের দুঃখা যে আমাদের বাকি দিয়ে চলে গেছে গো। তোমাকে আমরা কত খুঁজেছি, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি এতদিন? বলো, আমাদের মেয়েটা চলে গেল, তুমি কোথায় ছিলে? এই গ্রামের গাঙ্গুলি বাড়িতে দুর্গাপুজো হয়। গোটা এলাকায় সেই একটাই পুজো। পুজোর 4টে দিন সেই বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই গাঙ্গুলি বাড়িতে ভিড় করে আসে। গেল বছর পর্যন্ত অপু আর দুর্গার টিকি পাওয়া যেত না। ভোর থেকে সন্ধে পর্যন্ত সেখানেই পড়ে থাকতো তারা। এবছর বাবার হাত ধরে পুজো দেখতে বেরিয়েছে অপু। বাবার ডাকাডাকিতেও তার মা কোথাও যায়নি। আকাশে বাতাসে আগমনের সুর, তাদের বাড়ি পেরিয়ে খোলা মাঠের এই কাশ ঝাড়টা দেখতে বড় ভালোবাসে অপু।
দিদির সঙ্গে কত লুকোচুরি খেলেছে সেখানে। আজও সেখানে এসেই অপুর পাটা থেমে গেল। খোকা, এই যা, কোথায় গেল? নেই তো। খোকা, বাবা বাবা, ও বাবা বাবা, দেখো দেখো, ওই কাশফুলের মাথাগুলো কেমন ডকডক করে নড়ছে, দেখো দেখো। ও বাবা, এই কিরকম নড়ছে চলো, দেখো। দেরি হয়ে যাচ্ছে বাবা। কি সুন্দর। ও বাবা বাবা, ওরা কি নিজেদের মধ্যে কথা বলছে গো? ও বাবা, একজন ডাকে আর একজন সাড়া দেয়। ও বাবা, এগিয়ে বলো চলো না বাবা। বাবা, ও বাবা বলো না। অনেক বাবা, বেলা হয়ে বলো গেছে। না। চল চল। নিশ্চিন্দিপুরে এসে থেকে গম্ভীর হয়ে আছে হরিহর। এই মাটির সঙ্গে তার টান আলগা হয়ে গেছে। আশঙ্কা, বিষণ্ণতা আর হাহাকার ঘিরে ধরেছে তাকে। এখানে আর থাকতে চায় না সে। দুর্গা চলে যাওয়ার পর থেকে সর্বজয়ার মনটাও যেন পাথরের মতো হয়ে গেছে। এই মাটি ছাড়তে পারলে সেও বেঁচে যায়। অপুকে ঘুম পাড়িয়ে হরিহরের সঙ্গে সেই সব আলোচনাই করে সর্বজয়া। অপু কিন্তু ঘুমোয়নি। চোখ বুজে শুয়ে শুয়ে মা বাবার সব কথা শুনেছে সে। তাহলে ও কথাই রইল, কি বলো? কাল থেকে গোছ গাছ সব শুরু করে দাও, কেমন? কি আর গোছাবো, গোছাবার মতো আর আছেই বা কি? এই পুরনো ভাঙাচোরা জিনিসগুলো নিতে গেলে না না, ওগুলো সব বিক্রি করে দিয়ে যাব। কাল থেকেই লোক দেখতে শুরু করব। কাশিতে আমরা সকলে ভালো থাকবো, বুঝলে? অনেক ছোট থেকে ছিলাম কি না, অনেকেই আমাকে চেনে, ভালোবাসে। ওখানে একটা না একটা কাজ ঠিক। হ্যাঁ গো, ওখানেই চলো। এই নিশ্চিন্দিপুরে আর এক মুহূর্তও আমার মন টিকছে না। চলো, আগামী বৈশাখে তাহলে চলো চলো। অপু বুঝতে পারে তারা কাশি চলে যাবে। এই নিশ্চিন্দিপুর পুটু, রানু, অমলা, টেঁপি, নীলুদা আর মাঠে ঘাটে পুকুরের জলে সমস্ত রকম দুষ্টুমি ফেলে রেখে নতুন জায়গায় চলে যাবে অপু। কিন্তু এখানে তাদের যে ঠিক কী অসুবিধে হচ্ছে সে কথাটা বুঝতে পারে না অপু। আর কি আশ্চর্য যে মা কখনো এই গ্রামের বাইরে পা রাখেনি, সেই মাও কিনা বাবার কথা মেনে নিল। বৈশাখের শুরুতেই নিশ্চিন্দিপুরের পাঠ ওঠাবে হরিহর। যে জিনিসগুলো নিয়ে যাওয়া চলে না সেগুলো বিক্রি করে খুচরো দেনাগুলো শোধ করতে শুরু করল সে। হরিহরের এই আচমকা সিদ্ধান্তে গাঁয়ের লোক তো একেবারে অবাক। তারা নানাভাবে এসে বোঝাতে শুরু করলো, কিন্তু হরিহর অনড়। বিক্রি বাটা সব শুরু হয়ে গেছে। বাঁশঝাড়ের কাছে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে অপু। তার মনে যে ঠিক কি চলে সে নিজেই বুঝতে পারে না। অপু, এই অপু, এখানে একলা দাঁড়িয়ে কি করছিস রে? খেলতে এলি না? না রে রানু দিদি, আজ আর খেলতে ইচ্ছা করছে না। হ্যাঁ রে অপু, তোরা কি সত্যি এ গা ছেড়ে চলে যাবি? হ্যাঁ রে রানু দিদি, সত্যিই যাব। মা, কবে যাবি রে? এই তো এই বুধবারের পরের বুধবার। সত্যি? আমি তো ভাবলাম। হ্যাঁ রে অপু, আর কখনো এখানে আসবি না? তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সেই গা ছেড়ে তুই থাকবি কি করে? আমি কি করব বল? আমি তো আর চলে যাব বলিনি। এখানে আমাদের যে আর সংসার চলে না রে, আমাদের বড্ড অভাব। তার উপর দিদিটাও, বাবা আর এখানে থাকতে চাইছে না। অপু বড় হয়েছে। চড়কের দিন আতুরি বুড়ি মারা গেলে অনেক লোক জড়ো হয়েছে দেখে অপু সেখানে দেখতে গেল। নতুন যে মাঠটাতে চড়কের মেলা বসে তারই কাছে আতুরি বুড়ির দোচালা ঘর। আজ আর আতুরি ডাইনিকে তার ভয় করছে না। সেই যে একদিন আতুরির ডাকে ভয় পেয়ে মাঠ ঘাট উজিয়ে দুধদার ছুটে এসেছিল, সে কথা ভাবলে আজ অপুর হাসি পায়। আজ সে জানে এই আতুরি বুড়ি রাক্ষসী বা ডাইনি কোনোটাই নয়, সে আসলে গরিব, তাদের চেয়েও গরিব। তাই লোকালয়ের একেবারে বাইরে থাকতো সে। আর তার নিজের বলতে কেউ ছিল না। ঝড়ের আম কুড়িয়ে আমশি আমচুর তৈরি করে তাই বেচে নিজের পেট চালাতো সে। আজ সব জানে অপু। অপু,
চড়কতলার মাঠে সঙ্গে এসেছে রে, দেখতে যাবি না? নাগরদোলাও লেগেছে। চল না অপু, যাই। না রে, আর কোথাও যাব না, এই তো এখান থেকেই সব দেখা যাচ্ছে। তাহলে তাহলে মাছ ধরতে যাবি, চল। যাবি অপু? কতদিন মাছ ধরিনি আমরা। জানিস তো অপু, তোর জন্য আমি জলে নেমে কচুরিপানা আর শ্যাওলাও পরিষ্কার করে রেখেছি। ওই ডোবাটায় এখন অনেক মাছ পাবি। যাবি রে অপু? না রে, ঘরে যেতে হবে, বাবা মা সব গোছগাছ করছে। আমাদের তো যাওয়ার সময় হয়ে এলো। হ্যাঁ রে পুটু, এবারে চড়ক মেলাটা এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? ফাঁকা? লোকজন নেই নাকি? গেল বছর তো কত লোক ছিল। কি যে বলিস তার ঠিক নেই। ফাঁকা কোথায় রে, চারিদিকটা তো গিজ গিজ করছে, দেখতে পাচ্ছিস না? ওই দিকে মেলা বসেছে, ওই দেখ ছেলেমেয়েরা হাতে পুতুল নিয়ে ঘরে ফিরছে। ও, মেলায় ভিড় আছে না? হ্যাঁ রে অপু, যেখানে যাচ্ছিস সেখানে এমন মেলা হয় রে? জানি না রে। চড়ক আর রথের সময় কি করবি তাহলে? যদি মেলা না হয় তাহলে চড়কের সময় নিশ্চিন্তিপুরে খুড়িমার কাছে ফিরে আসবো, দেখিস। এবার চড়কটা খুব ন্যাড়া ন্যাড়া লাগলো অপুর। শুধু চড়ক কেন, কাঠের পুতুল, রঙিন কাগজ, বেড়ার গায়ে লাল রঙের রাংচিতা ফুল দেখলেও অপুর চারপাশটা ভীষণ শূন্য বলে মনে হয়। যার কাছে ছুটে ছুটে এসব জিনিস দেখাতে যেত সে, এসব দেখে যে সব থেকে বেশি আনন্দ করত, সেই দুর্গা দিদি আজ কোথায়? কাকে দেখাবে এসব অপু? একা একা দেখায় কি কোনো সুখ আছে? ওর কলমি লতায়, বটে জলের ডালে, আম জামের বনে সারা দিন ধরে তার দুর্গা দিদির মুখখানাই তো দেখতে পায় অপু। তার পৃথিবীটা বড্ড ফাঁকা হয়ে গেছে। নীলমণি জ্যাঠার বাড়িতে নারকেল গাছের পাতাগুলো জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে, সেদিকে তাকিয়ে অপুর মন বিষাদে ভরে যায়। এতদিন নতুন দেশে যাবার যে আগ্রহটা তার ভিতর ছিল, যতই যাওয়ার দিন এগিয়ে আসছে ততই মনে মনে গুমড়ে ওঠে সে। এই তো ভালো ছিল তারা এখানে, কেন এইসব ছেড়ে যাওয়া? তার দুর্গা দিদির কোনো স্মৃতিই যে সেখানে নেই। চড়ক দেখে চিনিবাসের দোকান থেকে 2 পয়সার তেলে ভাজা কিনে বাড়ি ফিরল অপু। কাল থেকেই তো জিনিসপত্র বাঁধা ছাঁধা সব আরম্ভ হবে। আজ অপুরা চলে যাবে, বাঁধা ছাঁদা সব শেষ। তার মা পাড়াতেই কার বাড়িতে সাবিত্রী ব্রত করতে গেছে। বাবা খেয়ে দিয়ে পাশের ঘরে ঘুমোচ্ছে। অপুর আজ আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তাকের উপরে রাখা জিনিসপত্রগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে অপু, যদি কিছু দরকারি জিনিস বেরোয় সঙ্গে নিয়ে যাবার মতো। দেখতে দেখতে উঁচু তাকের ওপর একটা ছোট মাটির কলসিতে তার হাত ঠেকল। এটার মধ্যে আবার কি আছে দেখি তো। কলসিটা সরাতে গিয়ে তার মধ্যে থেকে কি একটা ঠং করে মেঝেতে পড়ে গড়িয়ে গেল। জিনিসটাকে মেঝে থেকে কুড়িয়ে নিয়ে অপু অবাক হয়ে দেখল মাকড়সার ঝুলে আর ময়লায় একেবারে ভুসো হয়ে যাওয়া একটা জিনিস। সেটা যে কি তা বুঝতে তার বাকি রইল না। এটা তো সেই সোনার কৌটোটা, সেই সেজো খুড়ির বাড়ি থেকে যেটা হারিয়ে গিয়েছিল, সেটা তাহলে দিদি চুরি করে এনে এখানে ঢুকিয়ে রেখেছিল। দুপুরবেলা কেউ কোথাও নেই, পথঘাটও একেবারে ফাঁকা। বাঁশবনের ওপর দিয়ে শুধু সনসন করে হাওয়া বইছে, কেমন যেন অস্ফুট কথার মতো শোনাচ্ছে সেগুলো। কেউ কি অনেক দূর থেকে তাকে কিছু বলতে চাইছে। চুপ করে এক মনে কান পেতে সেই হাওয়ার শব্দ শুনতে থাকে অপু। আর তারপর খিড়কি দরজা দিয়ে গভীর বাঁশবনটার সামনে এসে দাঁড়ায় সে। হাতে সেই কৌটোটাকে এক টান মেরে বাঁশবনটার মধ্যে ছুঁড়ে দিল সে। আনমনে সেদিকে চেয়ে মনে মনে বলে উঠল, থাক, এটা তাহলে ওখানেই থাক, কেউ কিচ্ছু জানতে পারবে না। কে আর ওই বাঁশবাগানে যাবে? আমি কাউকে কিচ্ছু বলবো না রে দিদি, কাউকে না।
কাউকে না তো কাউকে না, নিজের মাকেও কিচ্ছুটি বলল না অপু। দুপুর গড়িয়ে গেলে গরুর গাড়ি নিয়ে এলো হিরু গাড়োয়ান। কই গো ঠাকুর, গাড়ি হাজির। আর দেরি করো না গো, অনেকটা পথ যেতে হবে। ছপ করে চলে এসো দেখিনি। এই যে এই তো ওরে হিরু, হ্যাঁ। একটু আয় না বাবা, এই পোঁটলাগুলো নিয়ে এই গাড়িতে একটু তুলে দে দেখি। যাই। আমি দেবো বাবা? তুমি পারবে না খোকা, হিরু দাদাকে দাও। তুমি এই বইগুলো নাও। হ্যাঁ, সাবধানে। সরো গো খোকা বাবু, লেগে টেগে না যায়। ও মাঠান, আপনার কি আছে, ঝপ করে দিয়ে দেন। ওগো বলি, এই পুটলিটা তুমি হাতে নাও না, এতে ঠাকুর আছেন যে, এটা হাতে ধরতে হবে। হ্যাঁ, আমায় দাও। অপু, দাও। উফ বাবা, এই ছেলেটা আবার কোথায় গেল? এই অপু, আয় বাবা দেখি। ঝপঝপ নিন ঠাকুর, ঝপঝপ নিন। বাবা, আবার অন্ধকার না হয়ে যায়। দিদি দেখি একটা প্রণাম করি। থাক বউ, থাক। সুখে থাকো, ভালো থাকো। কি অবস্থায় যে এখানে ছিলাম তা একমাত্র ঠাকুরই জানেন। তার উপর দুঃখটা। ছি বউ, ছি। যাওয়ার সময় কান্নাকাটি করতে নেই, চোখ মোছো দেখি, হাসি মুখে যাও। ঠাকুর রক্ষা করো প্রভু, রক্ষা করো। আবার এসো গো বউ, আমাদের ভুলো না জানো। না দিদি, মন বসাতে না পারলে তো একে নিয়ে ফিরে আসবো বলো। আর আমাদের যাওয়ার জায়গা কোথায় বা যাবো? নিজেদের পিঠেটা তো এখানেই রইল। তোমরা সাবধানে দেখো এখন। হ্যাঁ, চলি তবে। ঘর থেকে অপুকে টেনে বের করে এনে এবার গরুর গাড়িতে উঠল হরিহর। গরু দুটোর গায়ে হ্যাট করে ছোপটি মারতেই তারা চলতে শুরু করল। একে একে আশাওড়ার বন, তালদিঘি, আমবাগান, ষষ্ঠীতলা, চরকতলা সব ফেলে স্টেশনের দিকে চলতে লাগলো অপু। তাদের গাড়িটার সঙ্গে সঙ্গে তখনও ছুটতে আসছিল পুটু। তুই ফিরে যা পুটু, বড্ড গরম, এখনো বেশ রোদ আছে, অনেকটা দূর চলে এসেছিস। এই অপু, জানিস তো এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে রে। শোন, পালার কাগজ একখানা নিস, তুই আমাকে পাঠিয়ে দিবি। হরিহর চুপ করে বসে আছে। কাজটা সে ঠিক করলো কিনা কিছুতেই বুঝতে পারছে না। সম্বল না থাক, পৈতৃক ভিটেখানা তো তবু ছিল তার, সেটাও আজ ফেলে চলে যাচ্ছে সে। বাবা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ থেকে দেখে সত্যিই কি সুখ পাচ্ছেন বুঝতে পারে না হরিহর। সর্বজয়ার অবশ্য আর কোনো পিছু টান নেই। গ্রাম শেষ হবার সঙ্গে সঙ্গে তার মনে হতে লাগলো তাদের সমস্ত দারিদ্র অপমান পিছনে ফেলে রেখে এবার নতুন সংসারের পথে চলেছে তারা। সেখানে সব যেন ভালো হয়। রাত্রি প্রায় 10:30টায় তাদের গরুর গাড়ি স্টেশনে এসে পৌঁছল। গাড়ি থামতেই এক দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে হাজির হলো অপু। সন্ধে 8:30টার ট্রেন অনেকক্ষণ হলো চলে গেছে। সারা রাত্রির মধ্যে আর ট্রেন নেই। যা, কালকের আগে আর ট্রেন দেখা যাবে না বাবা। আজ সারাটা রাত আর একটাও ট্রেন আসবে না? না খোকা, ট্রেন কাল আসবে। এখন এসো দিকে, আমার সঙ্গে এসো। প্ল্যাটফর্মে এভাবে কেউ বসে থাকে না বাবা। হিরু গাড়োয়ান আর একটু জোরে চালালেই আজকের ট্রেনটা ধরতে পারতাম। না বাবা, কাল সকালই তো ট্রেন আছে, মন খারাপ করো কেন খোকা? এসো খাবে, এসো। বাধ্য হয়ে বাবার হাত ধরে খেতে গেল অপু। প্ল্যাটফর্মের পিছন দিকটায় সামান্য কিছু রান্না সেরে নিয়েছে সর্বজয়া। খাওয়া দাওয়ার পরে স্টেশন মাস্টারের ঘরের বাইরেটায় এসে দাঁড়ালো সে। টেবিলের ওপর একটা লণ্ঠন জ্বলছে, একদিকে ডাঁই করে রাখা বাঁধানো খাতাপত্র, তার মধ্যে একটাতে এক মনে কি সব লিখছে যেন সে। প্ল্যাটফর্মের আশপাশটা জ্যোৎস্নায় চকচক করছে। দুদিকে দুটো লোহার খুঁটির গায়ে দুটো করে লাল আলো কেন যে জ্বলছে অপু ঠিক বুঝতে পারল না। পরদিন সকাল 7:30টায় ট্রেন এসে ঢুকল।
রেলগাড়ি দেখার জন্য হাঁ করে ঝুঁকে পড়ল অপু। তার মতো অনেকেই প্ল্যাটফর্মের ধারে এসে কোমর অবধি ঝুঁকিয়ে দূর থেকে ফুসফুস করে এগিয়ে আসা কালো মুখ গাড়িটার দিকে চেয়ে আছে। ওই যে আসছে, কি সুন্দর। অপু সরে আয় বাবা, সরে আয়। প্ল্যাটফর্মের অত ধারে থাকতে নেই বাবা। কত বড় রেলগাড়ি। হ্যাঁ বাবা, ওই 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 সামনের ওই কালো মতো ঘরটা কিসের গো? ওটা ঘর নয় খোকা, ওকে বলে ইঞ্জিন। ইঞ্জিন? ওটাই তো রেলগাড়িকে টেনে নিয়ে যায়। ও, ওই একটা মোটে ঘর এত বড় রেলগাড়িটা চালায়? এই গাড়িটা কেমন আমাদের ঘরের মতো, তাই না বাবা? হ্যাঁ তাই। জানলা দরজা সব আছে, দেখো দেখো। হাত ধর, গাড়ি থামলে তারপর উঠতে হবে, কেমন? ও বাবা বাবা, এই গাড়িটা থামলে আবার চলবে তো? হ্যাঁ হ্যাঁ চলবে তো। নে নে এইবার ওঠ দেখি, নে ওঠ। আচ্ছা। অপু, হ্যাঁ অপু, দিদি চলে যাচ্ছিস ভাই? দুর্গা দিদি, আমাকে তুই রেলগাড়ি দেখাবি অপু? দুর্গা দিদির গলা কি? দুর্গা দিদি এখানে আসবে কি করে? কিন্তু অপু যে স্পষ্ট সেই গলাটাই শুনতে পাচ্ছে। কি হলো খোকা? ওটো ওটো, এভাবে দাঁড়িয়ে থাকলে হয় নাকি? ওরে বাবা, ট্রেন ছেড়ে দেবে যে। ভেতরে এসো। হ্যাঁ এই তো চলো, ওই 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 কাঠের বেঞ্চিগুলোর দিকে চলো দেখি। প্রকাণ্ড শব্দে তখন গর্জন করছে ইঞ্জিনটা। কালো ধোঁয়ায় চারদিকটা একেবারে মাখামাখি হয়ে গেল। মাঝের পাড়া স্টেশন ফেলে বাইরের উলুখড়ের মাঠ উজিয়ে গাছপালাগুলোকে সব পিছনে ফেলে রেখে ঝোপ ঝাপ ঘর দৌড় একাকার করে ছুটে চলেছে সেই বিরাট রেলগাড়িটা। গাড়ির তলায় জাঁতা পেশার মতো এক টানা শব্দ উঠছে। কান খাড়া করে সে শব্দ শুনতে লাগলো অপু। দুগ্গা 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 দুগ্গা। কি আশ্চর্য! অবাক হয়ে সে ভাবে, রেলগাড়িটা তার দিদির নাম জানলো কি করে? বেশ ভালো করে সব দেখতে পাচ্ছ তো খোকা? ওই দেখো ওই আমাদের নিশ্চিন্তিপুর গ্রামটা, ওই যে ওইদিকে ছিল। বাবার কথা ভালো করে তার কানেই ঢুকছে না। অপুর খালি মনে হচ্ছে গ্রামের প্রান্তে ওই বুড়ো জামতলাটার নিচে ম্লান মুখে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছে তার দুগ্গা দিদি। তাকে কেউ নিতে আসেনি, সবাই তাকে ফেলে রেখে চলে যাচ্ছে। নিশ্চিন্দিপুরের যে ভাঙা বাড়িটার প্রত্যেকটা কোণে তার দিদির ছোঁয়া ছিল, আজ সেই বাড়িটা থেকে বহু দূরে সরে যাচ্ছে তারা। দুর্গা দিদির সঙ্গে চিরকালের জন্য ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তার। আর তাই তো দিদি এক দৃষ্টে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ভুলে গেলি অপু? তোর দুর্গা দিদিকে ভুলে গেলি? না রে দিদি, না, তোকে আমি ভুলিনি। ভুলিসনি? তাহলে তাহলে চলে যাচ্ছিস যে বড়? আমি চাইনি দিদি, আমি যাইনি, আমি ইচ্ছে করে কোথাও যাইনি। ওরা আমাকে নিয়ে চলে যাচ্ছে রে। হে অপু, ওরা আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে রেলের গাড়ি দেখাবি রে ভাই? দিদি, দুজনে মিলে দেখবো। হ্যাঁ দিদি, কি সুন্দর রে রেলের গাড়ি, এত সুন্দর ভাই। দুর্গা দিদির গলাটা ট্রেনের সঙ্গে সঙ্গে তার কানে ভেসে আসতে লাগলো। অপু আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। মাঠ ঘাট ঘর বাড়ি গাছপালা সব ভেসে ডুবে একাকার হয়ে যাচ্ছে। অপুর দু চোখ দিয়ে বৃষ্টি নেমেছে এবার। হরিহর সর্বজয়া ইঞ্জিনের ডাক কোনো কিচ্ছু তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। দেখতে দেখতে মাঝের পাড়া স্টেশনের সিগন্যালটাও মিলিয়ে গেল। আর ঠিক তখনই জানলায় মুখ ঠেকিয়ে আচমকা দুটো হাত বাইরে বাড়িয়ে দিয়ে গলা ছেড়ে ডাকলো অপু, এই শেষবার। দিদি,
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু। আজ শুনলেন দ্বিতীয় ও শেষ পর্ব। আজকের প্রশ্ন, হরিহরের বাবার নাম কি? গত সপ্তাহে আমাটির ভেপুর প্রথম পর্বের প্রশ্ন ছিল, অপু দুর্গার চড়ুই ভাতিতে আর কে যোগ দিয়েছিল? সঠিক উত্তর হল বিনি। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন অনু পাত্র, পিউ চ্যাটার্জি, দীপান্বিতা দাস, করালি সিংহ রায়, অনুষ্কা পাল, অর্পিতা রায়, রীতা প্রতিহার, সমীর হাজরা, মৌমিতা কর ও সালমা সর্দার। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।